বন্দর অচল অবস্থা নাই। যারা এটা করেছে, রাষ্ট্র আইন তার নিজের গতিতে চলে এবং রাষ্ট্র সেই আইন মোতাবেক কাজ করছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, বুঝতে পারছেন? তো সেই জন্য এইটার ব্যাপারে অলরেডি আপনার সমস্ত যে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে সমস্ত অর্গান যারা এই ব্যাপারে কাজ করে, যেহেতু একটা কেপিআই এর একটা ন্যাশনাল কমিটি আছে, এইটার হলো নিরাপত্তার জন্য এটা কি পয়েন্ট ইনস্টলেশন। কাজেই এইটার সাথে বাংলাদেশের অস্তিত্ব জড়িত, বাংলাদেশের নিরাপত্তা জড়িত, বন্দরের নিরাপত্তার সাথে দেশের নিরাপত্তা জড়িত। কাজে এটা হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই কাজগুলো হচ্ছে এবং কোনো ধরনের ধর্মঘট বা উচ্ছৃঙ্খলের কোনো অস্তিত্ব নাই। সেটা আপনারা দেখতেছেন, সব গাড়ি চলতেছে। আমার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি কথা বলে আসলাম, তারা বললো সবাই যাবে, তাদেরকে যেন কেউ বাধা না দেয়। আমরা তো আইনকে হাতে মানে নিজের হাতে নিতে পারি না। আমরা যেগুলো স্টেপ নিয়েছি সবই আইনসম্মত, আইনগত ভাবে। কেউ যদি অবাধ্য হয়ে আইনকে নিজের হাতে নিয়ে নেয়, তার মানে কি আমি আইনকে নিজের হাতে নিব? আজকে যদি আমি আইন নিজের হাতে নিতাম এবং এটার জন্য যদি অন্য পরিস্থিতি সৃষ্টি হতো, তখন কিন্তু আপনারাই আমাকে কোশ্চেন করতেন যে আপনি কেন এটা করলেন। এই জন্য আমরা কখনোই আনলফুল হইতে পারি না। আমরা রাষ্ট্রের লকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করবো এবং এটাই করি, বুঝতে পারছেন? আর উনি যে একটা কোশ্চেন করেছেন যে ওনারা যে এরকম এই আন্দোলনটা শুরু করলো, ওনারা তো আমাদেরকে কোনো জানান দেয় নাই। ওনারা ফট করে যেদিন আদালতের রায়টা হলো, সাথে সাথে এসে অফিসের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, উচ্ছৃঙ্খল সৃষ্টি করলো, কাজে বাধা সৃষ্টি করলো। ওইটার বিরুদ্ধে কেন আপনারা তখন কথা বললেন? আপনারা তো এইগুলো তো ধরতে পারতেন যে তারা কেন এটা করলো, আপনারা কেন করলেন। এবং ওনারা একটা কথা বললে সাথে সাথে দেখেন এখন দিতেছে, সব চলে আসে, বুঝতে পারছেন? আমরা শুনেন, আমি আপনাকে বলি, আমি একটু বলি, না না, আমি আপনাকে বলি, আমি তো সবসময় আপনাদের সামনে আসি না, আমাকে যখন প্রয়োজন হয় তখন আসি। তো আমার কিন্তু স্পোক্স পারসন আছে। আপনারা সবসময় আমাকে কেন চাবেন? আমার স্পোক্স পারসন আছে। এটা শোনেন না, আমি একটু কথা শেষ করি, আমার কথা শেষ হওয়ার পর বলেন। আমাদের স্পোক্স পারসনকে দিয়ে, মিস্টার ফারুক সাহেবকে দিয়ে এখানেই আপনাদেরকে আমি প্রেস ব্রিফিং করাইছি আমাদের পজিশন ওই দিনের পরে। সেইখানে যেগুলো বলা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম আপনাদের মিডিয়াতে আসে। আমি হতাশ হয়েছি। ওইটা যদি আপনারা করতেন তাহলে আপনারা মনে করতাম যে হ্যাঁ, তাহলে এটা যে এই মেসেজটা সবার কাছে চলে যেত না, বন্ধর একটা পজিশন দিচ্ছে, এটা আসে না, দুর্ভাগ্যজনক। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবং বড় বড় আপনার যে সমস্ত ফ্যাক্টরিগুলো, সেগুলো বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে। এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে এবং আমেরিকাও তাদের যে আগে যে ট্যারিফ ছিল 50%, সেটাকে এখন 18% করে দিয়েছে। সো আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যদি আমরা পোর্টকে আধুনিক মানের করে কম্পিটিটিভ না করি, তাহলে গ্লোবালি না, মানে রিজনালি আমরা কিন্তু খুব কম্পিটিশনের একটা ইয়েতে পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে আমরা পোর্ট র্যাঙ্কিং এ, কন্টেনার পোর্ট র্যাঙ্কিং এ 304, তো 348টা পোর্টের ভিতরে হলো 304 আমাদের অবস্থা। আর হলো এই রিজনাল কান্ট্রির ভিতরে র্যাঙ্কিং এ আমরা হলো সবচাইতে নিচে আছি। তো সেই জন্য আমাদের পোর্টের যদি ক্যাপাসিটি না বাড়ে, তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের যে ফিউচার ডেভেলপমেন্ট, এটা বাধাগ্রস্ত। এখন হলো যে ল্যান্ডলর্ড পোর্ট মডেল যেটা আমরা নিয়েছি, এটা গ্লোবাল প্র্যাকটিস এবং সেইটা কিন্তু বিগত 2019 সাল থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আমরা একটা G2G এগ্রিমেন্টের মাধ্যমে করেছি এবং ইউএইর সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল। সেই প্ল্যাটফর্ম মিটিং এ আমরা বলেছিলাম যে এনসিটি, সিসিটি, তারপরে হলো আইসিডি ঢাকা এবং তার সাথে হলো আপনার ধীরেশ্বম নামে একটা জায়গা, ওখানে একটা আইসিটি করার জন্য ওনাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম। ওনারা ওইগুলা উপরে বেসিস করেই যখন 2023 সালে এটা অনুমোদিত হয়, তখন আমরা শুধু এনসিটিকে তাদেরকে কমিট করেছিলাম এবং সেই অনুসারে কিন্তু এনসিটির কার্যক্রম একটা G2G প্রক্রিয়া আছে, সেটা একটা আইনের মাধ্যমে হয়। সেটা আইনগতভাবে এই প্রক্রিয়াটা চলতেছে, চলমান। এখানে 32টা স্টেজ আছে। তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করার কোনো সুযোগ নাই, আবার কোনো প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি আইএফসি, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসাল্ট। এটা পৃথিবীর আপনার 1 নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন।
তারা আমাদের এই কনসালটেন্সি করছে। ঠিক একইভাবে ডিপি ওয়ার্ল্ডেরও ওনাদেরও একটা ট্রানজেকশন অ্যাডভাইজার আছে। এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে, আমরা বিশেষ করে আমি এখানে আসি 2024-এর অগাস্ট মাসের হলো 11 তারিখে। তারপরের থেকে এই বিগত 1.5 বছরে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে। হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনাররা আবার নতুন করে রিট করেছেন আপনার ইয়েতে সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে। তো সেটারও শুনানি এখনো হয় নাই, ওইটা শুনানি হবে এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া, যেটা একটা G2G কমিটির মাধ্যমে হচ্ছে, হওয়ার পরে এটা যদি ডুয়েবল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে। যাওয়ার পরে সরকার যদি এই ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে। এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি, বাট প্রক্রিয়াটা কিন্তু ডিউ প্রসেস যেটা এটা আমরা করে যাচ্ছি। অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে, আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না। তাড়াহুড়া হলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। কারণ যেদিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো ওই দিনই সারা মানে চিটাগাং কোর্টের ভিতরে শুরু হয়ে গেল মানে মিছিল, তারপরে কর্মপ্রত্যাহার, এই ধরনের কার্যক্রম। কোত্থেকে আসলো এটা আসলে আমি জানি না। কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক দেওয়া হলো, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ ফেস করছে। এরপরে এখন আপনার সুপ্রিম কোর্টের প্রসেসটা শেষ হলে তারপরে না প্রসেসটা আগাবে। তার আগে তো আমরা নাইলে তো একটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে, আমরা তো করতে পারি না। আইনগতভাবে প্রসিডিউরালি এবং G2G যে স্টেপগুলো আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে করে নিয়ে যাচ্ছি। এখন ব্যাপার হলো কি জানেন, এটাই হলো আমাদের সমস্যা। ইতিপূর্বে যে প্রসেসগুলো অনেক দীর্ঘ সময় লেগেছে, কারণ দেখা যায় যে ব্যুরোক্রেটিক সিস্টেমের ভিতরে গিয়ে যে গতি পাওয়ার কথাই গতি পায় না। আমাদের এই টেনিয়রে হয়েছে কি গতিটা একটু বেশি পেয়েছে, কারণ যে কাজটা হয়তো একটা কাজ 5 দিন লাগতো সেটা হয়তো আমরা একদিনই করে ফেলতে পারছি। এই জন্য একটু সময়টা তুলনামূলকভাবে কম লেগেছে। তার মানে এই না যে আমরা কোথাও কম্প্রোমাইজ করছি বা দ্রুত করতেছি কোনো উদ্দেশ্য নিয়ে, এটা না। আমরা রাষ্ট্রের যেই পজিশন সেটা হলো অ্যাবসলিউটলি কারেক্ট, যে রাষ্ট্রের সুবিধার্থে, রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের, সেইটাই আমরা করব। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা, এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নেই। এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভব না। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলোর কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়, এই তথ্যগুলো কোত্থেকে কিভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো। ঠিক আছে, চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে। চুক্তি এখনো হয়ই না। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করা। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না।